মেয়েটা ছিল পরীর মতো সুন্দর আর একদম সহজ সরল। ছেলেটা ছিল ঠিক যেন রূপকথার রাজকুমার। তাদের ভালোবাসার গল্পটা ছিল কল্পকাহিনীর মতোই নিখুঁত। সবকিছু চলছিল স্বপ্নের মতো, কিন্তু হঠাৎ এক রাত একটা অভিযোগ আর সবকিছু হয়ে যায় ভেঙে চুরমার। মেয়েটা জানায় ছেলেটা নাকি তাকে মলেস্ট করেছে। এক মুহূর্তে বদলে যায় সবকিছু। যে ছেলেটা ছিল সবার আদর্শ, তার জায়গা হয় জেলের অন্ধকারে। ছেলেটার দাবি সে নির্দোষ, আর মেয়েটার দাবি সে শুধু ছেলেটাকে বিশ্বাস করেছিল। এখন প্রশ্ন একটাই, আসল অপরাধী কে? কারণ এই গল্পের প্রতিটা সত্যের পেছনে লুকিয়ে আছে আর একটা মিথ্যা, আর প্রতিটা মিথ্যার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। একবার মনে হবে আরে এই তো অপরাধী, কিন্তু পরের মুহূর্তেই সবকিছু আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে। আর তারপরে শুরু হবে প্রতিশোধের এমন এক অন্ধকার খেলা, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর পাগলামির সীমারেখা একেবারে বিলীন হয়ে যায়। আর শেষ পর্যন্ত যখন সত্যটা সামনে আসবে, আপনি হয়তো এটাই ভাববেন, প্রতিশোধ যদি নিতেই হয় তাহলে বোধহয় এভাবেই নেওয়া উচিত। এমনই ভালোবাসা, ঘৃণা আর প্রতিশোধের নোংরা খেলায় ভরা রোমান্টিক রিভেঞ্জ থ্রিলার গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব আপনাদের মোস্ট রিকোয়েস্টেড মুভি ইয়ে সালি আশিকি। একটা ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্ধকার কারাগারে। ছেলেটা চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমি কিছুই করিনি। যাকে জেলে নেওয়া হচ্ছে তার নাম সাহিল। সে এমন কি অন্যায় করেছে যে তাকে এই জেলে আসতে হলো? তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েক বছর আগে। আজ এই কলেজের গ্রীষ্মের ছুটির পরের প্রথম ক্লাস। ছুটি কাটিয়ে সবাই আবারও যার যার ক্লাসে ফিরে এসেছে। এই ছুটির মাঝেই সাহিলের বন্ধু বেনু বাসায় আসলে পরিবার বেনুকে বিয়ে দিয়ে দেয়। বেনু তার স্ত্রীর নামে ঘাড়ে একটা ট্যাটু আঁকিয়েছে, কিন্তু সেই ট্যাটুটা সবার থেকে লুকিয়ে রাখতো, কারণ তার স্ত্রীর নাম ছিল আনু। কিন্তু ইংলিশে লিখতে গিয়ে সেটা অ্যানাস হয়ে গেছে। মজা করতে করতে সাহিল সেই ট্যাটুর ছবি তুলে রাখে। ক্লাস শুরু হতেই নতুন অ্যাডমিট হওয়া একটা মেয়ে ক্লাসে আসে। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল এইমাত্র যেন আকাশ থেকে পরী নেমে এলো। মেয়েটার নাম মিত্তি। সাহিলের চোখ যেন মিত্তির দিক থেকে সরছিলই না। মিত্তি প্রথম ক্লাসের নার্ভাসনেস নিয়ে মুখে একটু বোকা বোকা হাসি দিয়ে বেনুর পাশে বসে। রাতে সাহিল মিত্তির ফেসবুক প্রোফাইল দেখছিল। বেনু দেখে বলে, মিত্তিকে কি এখনই বলে দিব সাহিল মেহেরা তোমার প্রেমে পড়ে গেছে? তখনই সাহিল বেনুর ঘাড়ের ট্যাটু ছবি তুলে নেয়। ট্যাটুর রহস্য হলো, আসলে বেনুদের পরিবারে 21 বছর বয়সেই সবার বিয়ে হয়ে যায়। বেনুর স্ত্রীর নাম আনু, তাই আনুস বেনু লিখে গলায় ট্যাটু করেছে। কিন্তু ট্যাটুটিকে কেউ দেখলেই অন্য কিছু মানে বুঝবে আর তাকে নিয়ে মজা করবে, তাই বেনু সেই ট্যাটুটা ঢেকে রাখে। সাহিল বিষয়টি জেনে গেলে বেনু তাকে প্রমিস করায় যেন সে কাউকে বিষয়টা না জানায়। তখনই সাহিল ফেসবুকে দেখে পরের দিনই মিত্তির জন্মদিন। মিত্তির জন্মদিনের পার্টিতে ক্লাসের সবাই এসেছিল। জিহান মিত্তিকে ড্রিঙ্কসের গ্লাস দিয়ে নাচের জন্য যেতে বলে মিত্তির হাত ধরে টানতে থাকে। মিত্তির খুব অস্বস্তি লাগছিল। সাহিলের এসব দেখে অনেক রাগ হলেও সে কিছুই বলে না। মিত্তি জিহানকে বলে, তুমি যাও, আমি আসছি। জিহান গেলেই মিত্তি বলে, ছেলেটা খুবই বিরক্তিকর। ড্রিঙ্কসের গ্লাস সাহিলকে দিয়ে বলে, এটা তুমিই পান করো। সাহিল বলে, আমি স্মোক বা ড্রিঙ্কস করি না। মিত্তি হতবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি? আমিও এসব পছন্দ করি না। আমি বুঝি না মজা করার জন্য নেশা করার কি দরকার। জিহান থেকে পালাতে মিত্তি বাইরে চলে আসে। তার পিছু পিছু সাহিলও আসে। মিত্তি আর সাহিল অনেক গল্প করে, একে অপরের সম্পর্কে অনেক কিছু জানে। আমরা জানতে পারি সাহিলের বাবা মা মারা গেছে। সাহিল এবং মিত্তির বন্ধুত্ব হয়ে যায়। ধীরে ধীরে বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। সাহিল মিত্তিকে আই লাভ ইউ বলতেই মিত্তিও তাকে লাভ ইউ টু বলে দেয়। এরপর তারা একে অপরকে হাগ করে। সাহিল মিত্তিকে ডিনার ডেটে 5 স্টারে যাওয়ার জন্য ইনভাইট করে। মিত্তি বলে, দুনিয়ায় কত মানুষ আছে যারা না খেয়ে থাকে, আমরা এত টাকার অপচয় কেন করব? কোনো নর্মাল রেস্টুরেন্টে যাই। সাহিল বলে, আমি তোমার জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। মিত্তি বলে, যদি স্পেশাল কিছু করতেই চাও তাহলে আমার বাবা আমার জন্মদিনে মুস্কান এনজিওতে ডোনেট করে, তুমি চাইলে সেখানেই ডোনেট করতে পারো। মিত্তির এত উদারতা দেখে সাহিল অনেক খুশি হয়ে যায়। সাহিল 10,000 টাকা ডোনেট করে দেয়। বিকালে একটা সেমিনার ছিল। সাহিল সেখানে আসলেও মিত্তি আসে না। মিত্তি কল দিয়ে জানায় তার মাথায় ব্যথা করছে, তাই সে আসতে পারবে না। সাহিল হোস্টেলে ফিরলে পিজা ডেলিভারি বয় এসে তাকে জানায় 210 নম্বর রুমে পিজা ডেলিভারি নিয়ে টাকা দিচ্ছে না। 210 নম্বর রুমটা জিহানের। রুমে এসে জিহানকে ডাকতে থাকে, কিন্তু কেউই দরজা খোলে না। দরজা ঠেলে ভিতরে গেলে দেখে ভেতরে পার্টি হচ্ছে, আর সেখানে অন্য একজনও আছে, যাকে দেখে সাহিলের মাথা খারাপ হয়ে যায়। সেই একজনটাই ছিল মিত্তি। সে জিহানের সাথে বসে স্মোক করছে। সাহিল রেগে সেখান থেকে বের হয়ে যায়। পরের দিন মিত্তি সাহিলের রুমে গিয়ে জানায়, সাহিল তুমি একবারও জানা
জানার চেষ্টা করলে না আমি কেন সেমিনারে গেলাম না, কেন আমার মাথা ব্যথা করছিল। আমার দাদি অনেক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তাই খুব খারাপ লাগছিল। এজন্যই জিহানের কাছে ড্রাগ নিতে চাই, কিন্তু আমার এখন সেই বোকামির জন্য আফসোস হচ্ছে। সাহিল মিত্তিকে মাফ করে দেয়। পরের দিন সকালে ফ্যামিলি বিজনেসের কাজে সাহিল তার বাসায় যাওয়ার জন্য রওনা হয়। তাই সে মিত্তিকে জানায় আজ তাদের ডেটটা ক্যান্সেল, বাসা থেকে ফিরলে তারা ডেটে যাবে। কাজ তাড়াতাড়ি শেষ হওয়ায় সাহিল ওই দিনই ফিরে চলে আসে। বেশ খিদা লাগায় ক্যান্টিনে কিছু খাওয়ার জন্য আসে। ক্যান্টিনে ঢুকেই মিত্তিকে জিহানের সাথে এমন ভাবে দেখে যেটা দেখে যে কারোর মাথা খারাপ হয়ে যাবে। সাহিলকে দেখে মিত্তি হতবাক হয়ে বলে, সাহিল তুমি আজই চলে এসেছো? সাহিল রেগে বলে, এইসব কি হচ্ছে? জিহান বলে, মিত্তি তুই যা, আমি দেখছি। সাহিল বলে, তুই আমাদের মাঝে কথা বলিস না। এটা শুনে জিহান সাহিলকে ধাক্কা দেয়, আর সাহিল জিহানকে ফ্রিজের সাথে ঠেসে ধরে জোরে একটা ঘুষি মারে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। বিষয়টা সাহিলের অনেক খারাপ লাগে। এরপর থেকে সে মিত্তিকে অ্যাভয়েড করে চলে। মিত্তি সাহিলের কাছে অনেক ভাবে ক্ষমা চাইলেও সাহিল তাকে আর মাফ করে না। এরই মাঝে তাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। সাহিল দেখে মিত্তি নকল করছে। সাহিল ভেনুকে ইশারায় ব্যাপারটা জানাতেই ভেনু পরীক্ষককে জানিয়ে দেয়। পরীক্ষক মিত্তিকে নকল করার সময় ধরে ফেলে। এরপর মিত্তিকে প্রিন্সিপালের কাছে নিয়ে আসা হয়। মিত্তি তার পায়ে নকল লিখে সেটা স্কার্ট দিয়ে ঢেকে রেখেছিল। এক্সাম শেষ হলে সাহিল ভেনুকে বলে, আমি তোকে শুধুমাত্র দেখালাম, তোর কমপ্লেন করার কি দরকার ছিল? মিত্তির বাবা মাকে ডাকা হয়। প্রিন্সিপাল বলে, মিত্তিকে এই বছর আবারও রিপিট করতে হবে। মিত্তির বাবা বলে, আমি আমার সব এফডি ভেঙে ওকে এরকম দামি কলেজে ভর্তি করিয়েছি, আবারও এই বছর রিপিট করাতে হলে অনেক টাকা লাগবে, সেটা আমি কোথায় পাবো? প্রিন্সিপাল রেগে বলে, নকল করার আগে এটা মিত্তির ভাবা উচিত ছিল। মিত্তির বাবা প্রিন্সিপালের পা ধরে কাকুতি মিনতি করে। মিত্তির চরম অপমানে বলে, বাবা তুমি এসব কি করছো? প্রিন্সিপালকে বলে, স্যার আমার বাবা হার্টের পেশেন্ট, বাবার কিছু হয়ে যাবে, আপনি দয়া করে আমাকে একটা সুযোগ দিন। প্রিন্সিপাল মিত্তিকে শেষ একটা সুযোগ দেয়, কিন্তু সত্য দেয় মিত্তি যতই মার্ক পাক না কেন তার ফাইনাল মার্কশিটে 35%ই অ্যাড হবে। মিত্তি সেদিন রাতে নিজেকে শেষ করার চেষ্টা করে। মিত্তিকে হাসপাতালে নেওয়া হয়। বেনু সাহিলকে কল দিয়ে বলে, মিত্তি এখন ঠিক আছে, কিন্তু আজ দুপুরে ওর দাদি মারা গেছে। এই খবর জানার পর সাহিলের অনেক খারাপ লাগে, তাই সে মিত্তির সাথে হাসপাতালে দেখা করতে আসে। মিত্তি জানায় তার বাবাই তার সব থেকে কাছের বন্ধু, বাবার পর দাদি তার সব থেকে কাছের ছিল। সাহিল মিত্তির কাছে ক্ষমা চায়। মিত্তি সাহিলের কাছে আর একবার সুযোগ চাইলে সাহিল মিত্তিকে মাফ করে দেয়। তাদের গল্প আবারও শুরু হয়। মিত্তি আর সাহিলের মধ্যে সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ভেনু মেয়েদের হোস্টেলের পাশে একটা আন্ডার গার্মেন্টস পায়। সেটা নিয়ে সে খুব মজা করছিল। মিত্তি সাহিলকে বলে, প্লিজ ভেনুকে থামাও, ওটা আমার। সাহিল ভেনুকে থামতে বললেও ভেনু থামে না। সাহিল রেগে গিয়ে ভেনুকে সবার সামনে চড় মারে। পরের দিন ক্লাস চলাকালীন সবার ফোনে একটা মেসেজ আসে। জিহান ভেনুর সেই ট্যাটুর ছবি সবাইকে পাঠিয়ে দিয়েছে। ভেনু সাহিলের উপরে অনেক রেগে যায়, কারণ একমাত্র সাহিলের কাছেই তার ট্যাটুর ছবি ছিল, আর সাহিল ছাড়া ট্যাটুর বিষয়টা কেউ জানতো না। ভেনু ক্লাসে সবার সামনে সাহিলকে অনেক জোরে একটা চড় মারে। সাহিল প্রচন্ড রেগে রুমে ফিরে দেখে তার সব জিনিস কে যেন মেঝেতে ফেলে রেখেছে। তার বাবা মায়ের ফটো ফ্রেমটাও মেঝেতে পড়ে ভেঙে গেছে। মিত্তির ছবির উপরে উল্টা পাল্টা লেখা, দেয়ালে সাহিলের বাবাকে নিয়ে বাজে কথা লেখা। রাগে সাহিলের মাথা ঘুরতে থাকে। রুম থেকে বের হয়ে পাগলের মতো ভেনুকে খোঁজে। ভেনুকে পেয়ে ইচ্ছা মতো মারতে থাকে। মিত্তি এসে সাহিলকে আটকাতে গেলে সাহিল রাগে তাকে ধাক্কা মারতেই মিত্তি গিয়ে সিঁড়ির সাথে ধাক্কা খায়। সবাই সাহিলকে থামিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? সাহিল বলে, ওকেই জিজ্ঞেস করো ও কি করেছে। সাহিল সবাইকে তার রুমে এনে বলে, দেখো ভেনু আমার রুমের সব নষ্ট করে দিয়েছে। একজন বলে, কি প্রমাণ আছে যে এগুলো ভেনুর কাজ? সাহিল দেয়ালের লেখাটি দেখায়। সবাই দেয়ালে তাকিয়ে দেখে সেখানে তো কিছুই নেই। সবাই এবার উল্টা সাহিলকে পাগল মনে করে। মিত্তি কান্না করতে করতে রুমে এসে ওয়াশরুমে ঢুকেই নিজের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিয়ে সবকিছু ভাবতে থাকে। তখন আমরা জানতে পারি সাহিল যখন ভেনুকে ইশারা করে কবিতা সেটা দেখে নিয়েছিল। মিত্তিকে কবিতা জানায় সাহিলের জন্যই সে ধরা খেয়েছে, অর্থাৎ সাহিল এবং ভেনুর সাথে যা হচ্ছে তার সব মিত্তিরই কাজ। মিত্তি বলে, তুমি ভুল মেয়ের সাথে পাঙ্গা নিয়েছো সাহিল মেহেরা, খেলাটা এবার জমবে। ভাই রে ভাই, এই মেয়ের অভিনয় দেখলে প্রশংসা না করে পারবেন না। এত ভোলা ভালা দেখতে মেয়েটার হঠাৎ এমন রূপ দেখে আপনিও যেন আকাশ থেকে পড়বেন। সাহিল বলে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? মিত্তি মুখে একটা ডাইনি মার্কা হাসি এনে বলে, কখনো তোমাকে ছাড়বো না। রাতে মিত্তি প্রফেসরকে কল দিয়ে কিছু একটা বলে। প্রফেসর দৌড়াতে দৌড়াতে মিত্তির হোস্টেলে আসে। মিত্তি সাহিলকেও ইন্টারকমে কল দেয়। প্রফেসর মিত্তির রুমে আসতেই মিত্তিকে আহত অবস্থায় দেখে জিজ্ঞেস করে, এমন কি করেছে? মিত্তি বলে, সাহিল আমাকে
মলেস্ট করেছে, খুব ব্যথা হচ্ছে বলেই সেখানে পড়ে যায়। প্রফেসর কোনো রকমে তাকে টেনে বিছানায় শুইয়ে দেয়। ঠিক তখনই সাহিল মিত্তির রুমে আসে। এমন দৃশ্য দেখে প্রফেসরকে পাগলের মতো মারতে শুরু করে। সবাই মিলেও তাকে ঠেকাতে পারছিল না। মারতে মারতে প্রফেসরকে প্রায় মেরেই ফেলছিল। সাহিলকে জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হয়। পুলিশ এসে বলে এক কথায় বলবে কি হয়েছে। সাহিল বলে প্রফেসর মিত্তির সাথে বাজে ব্যবহার করে, তাই আমি ওই কুকুরটাকে মেরেছি। কিন্তু পুলিশ সাহিলকেই ধরে নিয়ে যায়। সাহিল চিৎকার করে বলতে থাকে আপনারা ভুল মানুষকে ধরেছেন, মিত্তিকে জিজ্ঞেস করুন, সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। হাসপাতালে মিত্তির ক্লাসমেট এসে সাহিলের গ্রেফতার হওয়ার খবর দেয়। মিত্তি এটা জেনে পৈশাচিক একটা হাসি হাসে। অপরদিকে জেলে সাহিলের উপরে চলে অমানবিক অত্যাচার। সাহিলের ক্লাসমেট সবাই তার বিরুদ্ধে জবানবন্দি দেয়। কেউ বলে সে কখনো খুব শান্ত থাকে তো কখনো খুব রাগী, আর রেগে গেলে পশুর মতো আচরণ করে। প্রফেসরের জ্ঞান ফিরলে সে জানায় মিত্তি তাকে কল দিয়ে ডেকেছিল এবং যাওয়ার পর তাকে আহত অবস্থায় দেখে। পুলিশ সাহিলকে বলে ইন্টারকমের কোনো রেকর্ড থাকে না, তাই ইন্টারকমের বাহানা দিবি না। সাহিল বলে স্যার মিত্তির স্টেটমেন্ট নিলেই সব সত্যি সবার সামনে আসবে। কোর্টের কাঠগড়ায় উকিল মিত্তিকে বলে সেদিন যা হয়েছিল সব বলো। মিত্তি সাহিলকে নিয়ে তার বানানো মন গড়ানো কাহিনী বলে। সাহিল বিশ্বাসই করতে পারছিল না যে তার মিত্তি তার সাথে এমন করছে। মিত্তি জানায় 10টার সময় সাহিল মিত্তির রুমে আসে। প্রথমে তারা কথা বলছিল, এরপর সাহিল মিত্তির সাথে খারাপ কিছু করতে চাইলে মিত্তি মানা করে। সাহিল তাকে মারে আর প্রচন্ড গালি দেয়। প্রফেসর আসলে তাকেও মারে। যেদিন সাহিল মিত্তিকে প্রপোজ করে সেদিন তাদের ভাগ করার বিষয়টাকে মিত্তি জোরপূর্বক হয়েছে এমনটাই বলে। এরপর সাহিলের জীবনের আরো এক রহস্য সবার সামনে আসে। 2007 সালে সাহিলের মা সেই থেকে পিছলে পড়ে কোমায় চলে যাওয়ার পর থেকেই সাহিল মানসিক সমস্যায় ভুগছিল। তার ঠিক 6 মাস পর 15 বছর বয়সে সাহিল তার বাবাকে নির্মমভাবে হত্যা করে। এই অপরাধের জন্য সাহিল 3 বছর জেলে ছিল। উকিল এই তথ্য কোর্টে জানাতেই সবাই হতবাক হয়ে যায়। সাহিল একদম চুপ হয়ে যায়। সাহিল আর কোনো কথাই বলে না। উকিল বলে যে তার বাবাকে খুন করতে পারে সে যে কোনো সীমায় অতিক্রম করতে পারে। সাহিল মেহরা একজন ভয়ানক আসামি। আসলে সে মানসিকভাবে অসুস্থ। এমন আসামির মুক্তভাবে চলাফেরা সমাজের জন্য বিপজ্জনক। তাই তাকে মেডিকেল টেস্ট করানোর পরেই কোনো নির্ণয়ে আসা উচিত। মেডিকেল টেস্টের রিপোর্টে জানা যায় সাহিল ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডারের রোগী। এই রোগটিতে মানুষ যে কোনো পরিবেশে বা পরিস্থিতিতে হঠাৎই রেগে যায়। যারা এমন পরিবারে বা পরিবেশে বড় হয় যেখানে ভায়োলেন্স থাকে তারা সাধারণত এমন রোগে ভোগে। কোর্ট সাহিলের মানসিক অবস্থা দেখে তাকে সিমলা মেন্টাল অ্যাসাইলামে পাঠায়। জেলে নিয়ে যাওয়ার সময় সাহিল মিত্তিকে দেখে রেগে চিৎকার করতে থাকে। কবিতা আর পুলিশ মিত্তিকে আগলে রাখলে মিত্তি সাহিলকে দেখে এক পৈশাচিক হাসি হাসে। বাপ রে, কি ভয়ানক মেয়ে। সাহিলের পুরো জীবনটাই ধ্বংস করে দিল, আর কেউ টেরও পেল না। অথচ তাকে দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিত্তি নিজেকে শেষ করার ঘটনাটা নিছক একটা নাটক ছিল। হাসপাতালে সাহিলের কাছে সুযোগ চাওয়া, যেখানে ভেনু ছিল সেখানে আন্ডারগার্মেন্টস ইচ্ছা করে ফেলা। সাহিলের ফোন থেকে ভেনুর ট্যাটুর ছবি নিয়ে প্রিন্ট আউট করে জিহানের ডেস্কে রাখা। সাহিলের রুমে ঢুকে সব ভেঙে দেওয়ালে সাহিলের বাবার নামে এমন কিছু লিখে রাখা যেন সাহিল ভাবে এসব ভেনু করেছে। ভেনুকে সাহিল খুঁজতে গেলে মিত্তি রুমে এসে দেওয়ালের লেখাটি মুছে ফেলে, যেন সবাই সাহিলকেই পাগল মনে করে। সর্বশেষে সাহিলকে কল দিয়ে বলে প্রফেসর তাকে মলেস্ট করার চেষ্টা করছে, আর প্রফেসরকে কল দিয়ে বলে স্যার আমাকে বাঁচান। তারপর চিৎকার করতে করতে কল কেটে দেয়। এরপর নিজেই নিজেকে জখম করে। এবার বুঝতে পেরেছেন সাহিল কেন পাগলের মতো চিৎকার করছিল আর তাকে কেন জেলে বন্দী করা হয়েছে। এবার শুরু হবে এই গল্পের আরো ভয়ানক কিছু টুইস্ট। গল্প চলে আসে 3 বছর পর নয়ডাতে। মিত্তি এখন বিলাসবহুল জীবন যাপন করে। দেশের বড় বিজনেসম্যান আনুজ মাথুর এখন মিত্তির বয়ফ্রেন্ড। অপরদিকে সাহিল এখনো অ্যাসাইলামে। সে সবসময় শান্ত থাকে, কিন্তু লাল রং দেখলেই ভায়োলেন্ট হয়ে যায়, কারণ লাল ছিল মিত্তির পছন্দের রং। মিত্তি সবসময় লাল রঙের জামাই পরত। একজন কয়েদির মুক্তিতে তার পরিবার তাকে নিতে আসলে একটা বাচ্চা তার জামা খুলতে গেলেই লাল রঙের গেঞ্জি দেখা যায়। লাল রং দেখার পরও সাহিল আগের মতো ভায়োলেন্ট হয় না। এটা সে অ্যাসাইলামের ইনচার্জ
নানুকে জানায়। নানু বলে তাহলে তো তোমার ডক্টর ইরানিকে জানানো উচিত। মিত্তি আনুজকে জিজ্ঞেস করে বলতো আজ কি? আনুজ জিজ্ঞেস করে কি? মিত্তি বলে আজ থেকে 6 মাস আগে আমাদের পরিবারকে আমাদের সম্পর্কের বিষয়টা জানিয়েছিলাম। আনুজ বলে তাহলে আজ তো সেলিব্রেট করা উচিত, সবাইকে ডাকো। মিত্তি বলে তা তো করবই, এর সাথে ভালো কোনো কাজ করি। আনুজ বলে ও হ্যাঁ, তোমার ওই মুস্কান এনজিওতে 1 লাখ টাকা ডোনেট করব। মিত্তি বলে 1 লাখ একটু বেশি হয়ে যাচ্ছে না? আনুজ বলে এটাই দিয়ে দাও তো। বলেই সে কারোর সাথে কথা বলতে গেলে তখন একটা ছেলে এসে বলে আরে মিত্তি, এবার তো অনেক বড় মাছ ধরেছিস, ট্রেনি থেকে সোজা ডিরেক্টর। মিত্তি অনেক ঘাবড়ে গিয়ে বলে আমার তোর সাথে কোনো কথা নেই, এখান থেকে চলে যা। এই ছেলেটা আসলে মিত্তির এক্স বয়ফ্রেন্ড প্রিয়াঙ্ক। আনুজ আসলে মিত্তিকে ভয় দেখিয়ে প্রিয়াঙ্ক ভাব দেখায় সে আনুজকে সব বলে দেবে, কিন্তু আনুজকে অন্য কথা বলে বিষয়টা এড়িয়ে যায়। ডক্টর সাহিলের চেক আপ করে জানায় সে আগের থেকে অনেকটা সুস্থ, কিন্তু আরো কিছু সময় লাগবে। সাহিল ডক্টরকে জিজ্ঞেস করে এখান থেকে বের হতে হলে আমাকে কি করতে হবে? ডক্টর জানায় 2টা পথ আছে, হয়তো কেউ তোমার গ্যারান্টি নিয়ে তোমাকে ছাড়াবে যা তোমার কাছে নেই, আর নয়তো তোমাকে কনভিন্স করতে হবে। তোমার বিরুদ্ধে কোনো নালিশ না আসলে আমি নিজেই তোমাকে ছেড়ে দিব। মিত্তিকে প্রিয়াঙ্ক কল দিয়ে ব্ল্যাকমেল করে 1 লাখ টাকা চায়। মিত্তি প্রচন্ড রেগে বলে আমার কাছে কোনো টাকা নেই। প্রিয়াঙ্ক বলে আমার কাছেও তো নাই, তাই তো চাচ্ছি। মিত্তি বলে আমি পরে কল দিচ্ছি। প্রিয়াঙ্ক বলে তাহলে আমি ওই মাথুরকেই কল দিই। প্রিয়াঙ্ক একটা ঠিকানা দিয়ে দেয়। চালাক মিত্তি প্রিয়াঙ্ক কল কাটতেই ফোনে কানে রেখেই বলে না না, পরের জন্মদিনে নিব, ক্যান্সেল করে দিন। অনুজ জিজ্ঞেস করে কি হয়েছে? মিত্তি বলে মায়ের জন্মদিনের জন্য একটা ব্রেসলেট অর্ডার করেছিলাম, কিন্তু কাছেও তো টাকা নেই, তাই ক্যান্সেল করে দিলাম। অনুজ জিজ্ঞেস করে সেটার দাম কত? মিত্তি বলে 2 লাখ। বাপ রে! প্রিয়াঙ্ক বলল 1 লাখ আর এ বলছে 2 লাখ। যাই হোক, অনুজ লকার থেকে টাকা বের করে দিয়ে দেয়। মিত্তি ঢং করে বলে এই জন্যই তো কিছু বলতে চাই না। কোন লেভেলের ফোন দিবাজ ভাবা যায়। বিকালে নানু সাহিলকে জিজ্ঞেস করে সুরিয়াকে। সাহিল হতবাক হয়ে জিজ্ঞেস করে কেন? নানু জানায় সুরিয়া সিকিউরিটি হেড মির্সার সাথে সেটিং করে অ্যাসাইলামের সবাইকে টাকা দিয়েছে। রাত 10টার সময় সাহিলের সাথে একা দেখা করে কিছুতে সাইন করাবে। রাত 10টা বাজতেই 10 মিনিটের জন্য সব সিসিটিভি ক্যামেরা সার্ভিসিং এর নাম করে বন্ধ করে দেওয়া হবে। তখন সুরিয়াকে সাহিলের সাথে দেখা করানোর জন্য ভেতরে আনা হবে। বলেছিলাম না এই গল্পে টুইস্ট আর টুইস্ট। এই দেখুন চলে এলো নতুন টুইস্ট সুরিয়া। প্রথমে সাধারণ এক ভালোবাসার গল্প মনে হলো এ এক বিশাল পেঁচানো কাহিনী। সুরিয়াকে আর কেন আসবে এই অ্যাসাইলামে নানু জিজ্ঞেস করতেই সাহিল সেখান থেকে চলে যায়। রাতে ইচ্ছা করে লাল পানি দেখে সাহিল ভায়োলেন্ট হয়ে যায়, ফলে সাজা হিসাবে তাকে অন্ধকার রুমে আটকে দেওয়া হয়। নানু বলে কি হয়েছে তোমার? আমি জানি তুমি ইচ্ছা করেই অমন করছো, লাল রং দেখে তোমার কিছুই হয়নি। সাহিল বলে সুরিয়া আমার আপন ভাই। নানু বলে তুমি তো বলেছিলে তোমার আপন বলতে কেউ নেই। সাহিল বলে যে নিজের বাবাকে নির্মম ভাবে হত্যা করতে পারে সে কারোর আপন হতে পারে না। নানু বলে তার মানে ওই বদমাইশ নিজে খুন করে তোর ঘাড়ে দোষ চাপিয়েছে। আমি তখনই ডক্টর ইরানিকে সব বলেছি। সাহিল নানুকে থামিয়ে বলে ওকে আসতে দিন। ওই অ্যাসাইলামে আর একটা পাগল ছিল যার নাম ববি, যে সাহিলের বানানো খেলনা খুব পছন্দ করত। সাহিল তাকে তার খেলনাগুলো দিয়ে দেয়। সাহিল আসলে ভয়ঙ্কর কিছু একটা প্ল্যান করছে। রাত 10টা বাজলেই অ্যাসাইলামের সব আলো বন্ধ করে দেওয়া হয়। সাহিলকে বের করে একটা রুমে এনে চেয়ারে বেঁধে রাখা হয়। নানু বলে তুই চিন্তা করিস না, আমিও এই রুমেই থাকবো। সুরিয়া ডক্টরের ড্রেসে রুমে এসে তার মাস্ক সরাতেই আমরা দেখি সুরিয়া আর সাহিল আসলে যমজ ভাই। সুরিয়া এসে বলে কি রে, 13 বছর আগে আমি তোকে জেলে পাঠালাম আর ওই মেয়ে এখন তোকে পাগলা গাঁওতে পাঠিয়ে দিল। এরপর তুই কোন নরকে যাবি? সাহিল মেহরা। সাহিল জিজ্ঞেস করে তুই বাবাকে কেন মেরেছিলি? সুরিয়া বলে আগে সাইন কর, তারপর উত্তর পাবি। সাহিল বলে আগে জবাব দে, তারপর সাইন করব। সুরিয়া বলে তোর বাবার জবান কাইচির মতো চলতো, তাই কাইচি ওর পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সাহিল বলে তাহলে দোষটা আমার ঘাড়ে কেন দিলি? সুরিয়া বলে আরে যমজ হয়েছি, তার কিছু সুবিধা তো নেওয়াই লাগে তাই না? আমি অনেক স্মার্ট তাই না? বলেই শয়তানি একটা হাসি হাসে। সাহিল বলে 3 বছর আগে আমি যখন সাহায্যের জন্য কল দিলাম তখন তুই একটা কথা পর্যন্ত বলি না, তাহলে আমি কেন সাইন করব? সুরিয়া সাহিলকে জোরে একটা থাপ্পড় মারে। নানু সুরিয়াকে ঠেকাতে গেলে তাকে উল্টা ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই ওই খেলনা পাগল ববি চিৎকার চেঁচামেচি শুরু করে বলে ডক্টরকে ডাকো, আমি সব দেখেছি। নানু আর সিকিউরিটি অনেক ঘাবড়ে যায়। সিকিউরিটি বিষয়টা চেক করতে গেলে সুরিয়া বলে তাড়াতাড়ি সাইন কর, না হলে এই লোককে মেরে ফেলবো। এর মাঝেই সব পাগল চিৎকার শুরু করে দেয়, সবাই ডক্টরকে ডাকে। সাহিল তাড়াতাড়ি সাইন করে দেয়। সাইন নিয়ে সুরিয়া বের হওয়ার সময় নানু পেছন থেকে সুরিয়াকে শক দিয়ে অজ্ঞান করে দেয়। নানু তাড়াতাড়ি সাহিলের দড়ি খুলে দেয়। সাহিল নানুকে বলে তুমি বাইরে পাহারা দাও, আমি জামাটা অদল বদল করে আসছি। কিন্তু তখনই সুরিয়ার হুশ ফিরে আসে। সে দড়ি দিয়ে সাহিলের গলা চেপে ধরে।
সাহিলের দম ফুরিয়ে আসছিল। ঠিক তখনই নানু শক দেওয়ার মেশিন সাহিলকে দিতেই সাহিল সুরিয়ার গলায় শক দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। সিকিউরিটি গার্ড আসলে সাহিল বের হয়। নানু বলে সাহিল পাগলামি করছে, একে নিয়ে তাড়াতাড়ি বের হও। সিকিউরিটি সুরিয়া ভেবে সাহিলকেই বের করে দেয়। আসল খেলা তো শুরু হবে এখন। যাওয়ার পথে সাহিল ববি পাগলকে একটা খেলনা নিয়ে যায়। অর্থাৎ এতক্ষণ যা যা হলো সব ছিল সাহিলের প্ল্যান। ববিকে সে খেলনার লোভ দেখিয়ে বলেছিল, যখনই তোর দরজার বাইরে লাইটটা জ্বলবে আর নিভবে তখনই তুই চিৎকার করে বলবি ডক্টর ইরানিকে ডাকো, আমি সব দেখে ফেলেছি। সাহিল এতদিন পর বাইরের মুক্ত হাওয়াতে মুক্তির স্বাদ পায়। চোখ থেকে টপ টপ করে তার পানি পড়তে থাকে। সাহিল চৈত্যটাকে খুবই সহজ সরল হিসেবে সাজানো হলেও তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিভাবে তাকে নিজের জন্য লড়তে শিখিয়েছে আমরা এবার সেই রূপ দেখব। সাহিল বাসায় ফিরে তার পুরনো সেই সব স্মৃতি মনে পড়ে, যেখানে সুরিয়া কাঁচি দিয়ে একের পর এক আঘাত করে তার বাবাকে মেরে ফেলে। সাহিলকে দেখে বলে, প্রথমে ভেবেছিলাম এনাকে মায়ের মতোই সিঁড়ি থেকে ফেলে দেই। সবাই ভাববে মা যেমন ভাবে পড়ে গেছে বাবাও সেভাবেই মারা গেছে। পরে ভাবলাম যদি বেঁচে যায় এখন তুই আমার জায়গায় জেলে যাবি, আর যদি তুই মানা করিস তো তোকেও মেরে ফেলবো। পুলিশ বা অন্য কেউ যদি কিছু জানে তাহলে তোর মাকেও মেরে ফেলবো। এইসব বলতে বলতেই সাহিলের গায়ে রক্ত মাখিয়ে দেয়। নিজের মাকে বাঁচাতে সাহিল বাবার খুনের দায় নিয়ে জেলে যায়। সাহিল সুরিয়ার মতো আচরণ করে যেন কেউ তাকে সন্দেহ না করে। সুরিয়া ল্যাপটপে পাসওয়ার্ড থাকায় ওপেন করতে না পেরে কর্মচারীর ফোন থেকে গুগল করে জানতে পারে মিত্তি দেওরা বর্তমানে স্টিলার সুটসের ডিরেক্টর হয়েছে। এবার সাহিল প্রস্তুতি নেয় ভয়ানক এক প্রতিশোধের জন্য। সাহিল মিত্তিকে ফলো করতে শুরু করে, মিত্তির প্রতিদিনের রুটিন নোট করে। মিত্তি লিফটে উঠলেই দেখা যায় সাহিল মিত্তির পেছনেই দাঁড়িয়ে আছে। সে মিত্তির শপিং ব্যাগে একটা এনভেলপ দেয়। আনুজ ব্যাগটা খুললেই দেখে এনভেলপের উপরে লেখা কুত্তি দেওরা, আর ভেতরে সাহিলের তোলা মিত্তির একটা ছবি। মিত্তি তো আবার মিত্তি, সে চোখে মুখে মিথ্যা বলায় এক্সপার্ট। সে বলে কবিতা মনে হয় মজা করেছে। আনুজ জিজ্ঞেস করে এই কবিতা আবার কে? মিত্তি বলে আরে ও তো আমার কলেজের বেস্ট ফ্রেন্ড, তোমাকে তো বলেছিলাম, তুমি মনে হয় ভুলে গেছো। সাহিল সুরিয়ার ভিডিও দেখে আর সাহিল সুরিয়ার ভিডিও দেখে তার সাইন কপি করে নিজেকে সুরিয়াতে রূপান্তরিত করছিল। সাহিল এক হ্যাকারকে দিয়ে মিত্তি এবং আনুজের ফ্ল্যাটের সিসিটিভি হ্যাক করে দরজার লক কোড জেনে নেয়। রাতে মিত্তি যখন বাসায় একা ছিল তখন সে গোসলে গেলেই সাহিল ঘরে ঢুকে সব লাইট বন্ধ করে দেয়। এরপর সে একই সুরে শীষ বাজায় যেমনটা সে কলেজে বাজাতো। মিত্তির তো হার্ট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সাহিল চিৎকার করে বলে কেন করলে আমার সাথে এমন? সাহিল কাচের গ্লাসে বাড়ি মারতে মারতে বলে কেন কেন কেন, আর মিত্তি অন্ধকারে চিৎকার করতে থাকে। একটু পর আনুজ ফিরতেই সে আশেপাশে চেক করে কাউকেই পায় না। মিত্তি আনুজকে বলে আমি তোমাকে কিছু শেয়ার করতে চাই। কলেজে সাহিল মেহরা নামে একটা ছেলে আমার জন্য পাগল ছিল, সব সময় আমার উপর নজর রাখতো, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতো, আমার সাথে কথা বলার চেষ্টা করতো। একদিন হঠাৎ সে আমাকে প্রপোজ করে, কিন্তু আমি তাকে না বললে সে পাগলের মতো আচরণ শুরু করে দেয়। স্টুডেন্ট আর টিচারদের মারপিট করা শুরু করে। এইসব তো কিছুই না, কোর্টে জানা যায় 15 বছর বয়সেই সে তার বাবাকে খুন করে। সে পুরো একটা সাইকো ছিল। এরপর তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয়। এসব ঘটনা 3 বছর আগের। মিত্তি আনুজকে বলে আমি নিশ্চিত ওই সাহিল ওইখান থেকে ছাড়া পেয়েছে, আজ যা হলো সব ও করেছে। আনুজ জিজ্ঞেস করে ও কোন অ্যাসাইলামে ছিল? মিত্তি জানায় সিমলা মেন্টাল অ্যাসাইলাম। আনুজ অ্যাসাইলামে কল দিয়ে জানতে পারে সাহিল এখনো অ্যাসাইলামে আছে। মিত্তি অবাক হয়ে বলে কিন্তু আমি শিওর ও ওখানে না, বরং এখানে আছে। সিসিটিভি চেক করলে দেখা যায় ফ্ল্যাটে কেউই আসেনি। শেষে একজনকে দেখে মিত্তি বলে ওই দেখো। আনুজ বিরক্ত হয়ে বলে মিত্তি ওটা আমি। আসলে সাহিল হ্যাকারকে দিয়ে সব সিসিটিভির ফুটেজই বদলে দিয়েছে। হ্যাকারকে টাকা দিতে গেলে হ্যাকার টাকা না নিয়ে বলে এটা আপনার জন্য বোনাস, এই ম্যাডাম আপনার সাথে যা করেছে অন্য এক ম্যাডাম আমার সাথেও এমন করেছে। সাহিল বলে সবাই এটাই বলে আমাদের দেশে মেয়েরা নিরাপদ না, আসলে আমরাও খুব একটা নিরাপদ না। জিহানকে দিয়ে মিত্তি অ্যাসাইলামে খোঁজ নিয়ে জানতে পারে সাহিল এখনো অ্যাসাইলামে আছে। আনুজ মিত্তিকে জানায় সে 2 দিনের জন্য মুম্বাইতে যাবে। প্রিয়াঙ্ক মিত্তির কাছে আবারও 2 লাখ টাকা চেয়ে বলে 10টার সময় হনুমান মন্দিরের পাশে ভিআইপি সিনেমা হলে দেখা করতে। মিত্তির বন্ধু স্মাইলি সেজে সাহিল মিত্তির বাসায় আসে। তার বাবা মায়ের সাথে দেখা করে একটা চিঠি দিয়ে মিত্তিকে দিতে বলে, যেখানে 10,000 টাকা ছিল, যেটা সে মুস্কান এনজিওতে দিতে চাচ্ছে। দেওয়ালে দাদির ছবি দেখে মিত্তির বাবার সাথে কথায় কথায় জানতে পারে মিত্তির জন্মের আগেই তার দাদি মারা গেছে। দেখলেন মরা দাদিকে নিয়ে সে কত মিথ্যা বলেছিল। এদিকে প্রিয়াঙ্কের সাথে মিত্তি দেখা করে বলে আমার কাছে আর টাকা নেই। প্রিয়াঙ্ক মিত্তির হাতে রোলেক্স এর ঘড়ি দেখে যার দাম 20 লাখ টাকা। প্রিয়াঙ্ক ঘড়িটা নিলে
মিত্তি ন্যাকা কান্না করে বলে, কেন করছো এসব? প্রিয়াঙ্ক বলে, এসব ন্যাকা কান্না বাদ দে। তুই আমার সাথে কি করেছিস তোর মনে আছে? তুই এখনই এখান থেকে বের হয়ে যা। মিত্তি পার্কিং লটে গাড়ির কাছে আসতেই একটা মেয়ের চিৎকার শুনে পেছনে তাকাতেই দেখে তার ক্লাসমেট কবিতা চিৎকার করছে। কবিতা ফ্লোরে ঘষে ঘষে কোনো রকমে তার দিকে আসছে, সারা ফ্লোরে রক্ত ছিটকে পড়ছে। তখনই কবিতার সামনে কেউ একটা কাটা পা ছুঁড়ে মারে। পেছন থেকে ইলেকট্রিক হ্যাকশো হাতে নিয়ে সাহিল আসে। সাহিল মিত্তির সামনেই কবিতার আর একটা পা নৃশংসভাবে কেটে ফেলে। তারপর সেই করাত নিয়ে মিত্তিকে তাড়া করতে থাকে। এমন ভয়ানক দৃশ্য দেখে মিত্তি ভয়ে ছুটতে থাকে। সে কোনো রকমে পালিয়ে তার গাড়ির কাছে এসে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এমন বিভৎস সিন দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। মিত্তি আনুজকে সব জানালে আনুজ জিজ্ঞেস করে, তুমি বেসমেন্টে কি করছিলে? মিত্তির কাছে সবসময় বাহানা তো রেডিই থাকে। সে বলে সে আসলে মন্দিরে গিয়েছিল, ওখানে পার্কিং না থাকায় সিনেমা হলের নিচে গাড়ি পার্ক করেছিল। পুলিশ আনুজকে জানায় গতকাল এমন কোনো কমপ্লেনই আসেনি। মিত্তি বলে, তাহলে ওই সাহিল নিশ্চয়ই কবিতাকে মেরে ফেলেছে। আনুজ আর মিত্তি কবিতার সাথে দেখা করতে গেলে কবিতা একদম সুস্থভাবে নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। মিত্তি বলে, কাল রাতে সাহিল তোর পা কাটলো না? কবিতা তো আকাশ থেকে পড়ে। অবাক হয়ে বলে, পা কেটেছে? আর কোন সাহিলের কথা বলছিস? মিত্তি বলে, সাহিল মেহরা। কবিতা বলে, সাহিল তো 3 বছর ধরে মেন্টাল অ্যাসাইলামে। তুই কোনো ড্রাগস নিচ্ছিস নাকি? স্যার, ওকে কোনো ভালো ডক্টরকে দেখান। মনে হচ্ছে ওর এক্স বয়ফ্রেন্ডের মতো সেও পাগল হয়ে গেছে। অনুজ হতবাক হয়ে জিজ্ঞেস করে, এক্স বয়ফ্রেন্ড? কবিতা বলে, হ্যাঁ, সাহিল তো মিত্তির এক্স বয়ফ্রেন্ড। কেন, মিত্তি আপনাকে বলেনি? মিত্তি রেগে অনুজকে নিয়ে দেয় হাঁটা। মিত্তি চলে গেলেই দেখা যায় সাহিল কবিতার বাসায় আছে। সাহিল জিজ্ঞেস করে, কি মজা লাগছে? কবিতা বলে, অনেক মজা লাগছে। এতগুলো মানুষের জীবন ওই মেয়েটা নষ্ট করেছে, ওকে একদম ছাড়বি না। সাহিল বলে, চিন্তা করিস না, ওকে আমি ছাড়বো না। মিত্তি আর আনুজ সেই পার্কিং লটে গেলে দেখে সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। সেখানকার লোক জানায় 3 সপ্তাহ থেকে এখানে কাজ চলছে, কোনো গাড়ি এখানে অ্যালাউ না। সিকিউরিটি গার্ডকে দেখিয়ে মিত্তি বলে, এই লোকটা কাল এখানে পার্ক করতে বললো। লোকটা বলে, এটা তো সম্ভবই না, সে তো ডে শিফটে কাজ করে। মিত্তি ঘুরে ঘুরে দেখাতে থাকে কোথায় সাহিল কবিতার পা কেটেছিল। লোকেরা বলা বলি করে, এই ম্যাডাম মনে হয় পাগল হয়ে গেছে। মিত্তি বলে, আনুজ, এরা সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে। আনুজ এবার প্রচন্ড রেগে বলে, তুমি কি বলতে চাচ্ছ? এখানে সিকিউরিটি বিল্ডিং এর সিকিউরিটি, পুলিশ, অ্যাসাইলামের লোক আর কবিতা সবাই মিলে তোমাকে ফাঁসাচ্ছে। এদের কাছে কি তোমাকে ফাঁসানো ছাড়া আর কোনো কাজ নেই? মিত্তি আর আনুজ চলে গেলেই লোকটা সাহিলকে কল দিয়ে বলে, সাহিল স্যার, ওরা কেবলই বের হয়ে গেছে। মিত্তিকে আনুজ অ্যাসাইলামে নিয়ে এসে সাহিলের রুমে লাইভ সিসিটিভি ফুটেজ দেখায়। সাহিল তার রুমেই আছে। মিত্তি ভেতরে এসে সাহিলকে দেখতে চাইলে ডক্টর বলে ওই ইউনিটে যাওয়া নিষেধ। মিত্তি প্রিয়াঙ্ককে কল দিয়ে বন্দুকের ব্যবস্থা করতে বলে। প্রিয়াঙ্ক সাথে সাথেই সাহিলকে কল দিয়ে সব জানিয়ে দেয়। কবিতা সাহিলকে কল দিয়ে জানায় এই সপ্তাহে মিত্তি আর আনুজের এঙ্গেজমেন্ট হবে। সাহিল বলে, কি সব বলছিস? কবিতা বলে, এর থেকেও আরো বড় খবর হলো এঙ্গেজমেন্টের 2 সপ্তাহ পর তারা লন্ডনে গিয়ে বিয়ে করবে এবং সেখানেই পার্মানেন্টলি সেটেল হয়ে যাবে। সাহিল হতবাক হয়ে বলে, এত কিছুর পরও আনুজ এই মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল? এই মেয়ে আসলেই ভয়ানক লেভেলের অভিনয় করতে পারে, বাপ রে। কবিতা বলে, মিত্তি ইন্ডিয়া থেকে যাওয়ার আগে তুই তাড়াতাড়ি কিছু কর, না হলে কিন্তু আমার মতো পস্তাবি। তখনই সুরিয়ার ম্যানেজার রুমে আসে চেক সাইন করাতে। সাহিল কথা বলতে বলতে ভুলে তার সাইন দিয়ে দেয়। ম্যানেজার বুঝে যায় এটা সুরিয়া না, এটা আসলে সাহিল। ব্যাস, ধরা খেয়ে গেল তো। ম্যানেজার জিজ্ঞেস করে, সুরিয়া কোথায়? সাহিল বলে, সিমলা মেন্টাল অ্যাসাইলামে। সাহিল অনুরোধ করে, কাউকে তা জানাবেন না প্লিজ। সাহিল মুহূর্তের মধ্যেই তার চেহারার ইমপ্রেশন যেভাবে বদলে ফেলে তার প্রশংসা না করে পারা যায় না। ম্যানেজার বলে, আমার মন সবসময় বলতো তুমি কাউকে খুন করতে পারো না। আমার কাছে কোনো প্রমাণ ছিল না, কি বা করতাম আমি? 3 বছর আগে তুমি যখন সাহায্যের জন্য কল দিয়েছিলে, তোমাকে সাহায্য করতে গেলে সুরিয়া তা জেনে যায়। এরপর সুরিয়া আমাকে হুমকি দিয়ে বলে, তুই কর্মচারীর মতোই থাক। ফ্যামিলির মধ্যে ঢোকার চেষ্টা করলে তোর ফ্যামিলিরও ওই অবস্থা করব যে অবস্থা আমার বাবার করেছিলাম। ম্যানেজার বলে, ওই বদমাইশ অ্যাসাইলামে আর তুমি স্বাধীনভাবে ঘুরছো, এটা দেখে আনন্দ লাগছে। আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, কিন্তু এখন কোনোভাবে তোমাকে আমি সাহায্য করতে পারলে আমাকে অবশ্যই বলবে। এই জন্যই বলে সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করে যে নিজেকেই সাহায্য করে। সাহিল যখন তার নিজের জন্য লড়াই করার সিদ্ধান্ত নিল, তখনই তার সামনে এতগুলো সাহায্যের হাত চলে আসলো। মিত্তি আর আনুজের এঙ্গেজমেন্ট পার্টিতে একটা সারপ্রাইজ ভিডিও প্রজেক্টরে চালু করা হয়। প্রথমে মিত্তি আর আনুজের কাপল পিক দেখানো হচ্ছিল। সবাই খুব খুশি মনেই দেখছিল। এরপর শুরু হয় আসল খেলা। আর ইউ রেডি?
কবিতা বলে, মনে আছে মিত্তি, তুই বলেছিলি আমি একদিন অনেক বড় লোক হব, আমাদের বস আনুজকে ডেট করব, তাই করে দেখালি। আজ তার সাথেই তোর এঙ্গেজমেন্ট। গেস হোয়াট, নাও ইউ আর রিচ বেব। এইসব দেখে মিত্তি আর আনুজের চেহারার রং ফ্যাকাশে হয়ে যায়। এবার আসে বিলাল কুরেশি, সেই কুরেশি রিক্রুটার্স এর মালিক, যে আসলে মিত্তির এক্স। ভাই রে ভাই, এক কাউকে ছাড় দেয়নি। মিত্তি তার রূপ আর মিষ্টি ব্যবহার দেখিয়ে ইচ্ছা মতো সবাইকে ব্যবহার করে আসছে। বিলাল বলে, মনে আছে 35% মার্কে তোমাকে কেউ চাকরি দিচ্ছিল না, দিনে 2 বার এসে মাখন লাগাতে আর বলতে বিলাল ভাই একটা চাকরি দেন। এরপর 1 মাসে বিলাল ভাই থেকে হয়ে গেলাম বেবি, শুরু করলাম ডেট। তারপর আমি টাকা খরচ করে স্টেলাতে ট্রেনির পজিশনে ঢুকিয়ে দিলাম। ব্যাস, তারপর ফোন বন্ধ, নম্বর চেঞ্জ, কন্ট্যাক্ট জিরো। আমি সামনে আসতেই বলতে মা বাবা মুসলমানের সাথে সম্পর্ক মেনে নিবে না, সরি। তারপর আপনি পেয়ে গেলেন আপনার পরবর্তী শিকারকে। পরবর্তী শিকার ছিল কবিতার বয়ফ্রেন্ড, নাম ডক্টর আনন্দ ভাটিয়া, পেশায় হার্ট সার্জন। আনন্দ বলে কবিতার সাথে এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল। একদিন কবিতার বাসায় ডিনারে কবিতা মিত্তির সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। ডিনার শেষে যখন মিত্তিকে বাসায় পৌঁছে দিতে গেলাম, মিত্তি আমার সাথে পচা পচা কথা বলতে থাকে। এরপর কবিতা বলে ওই দিনের পর 1 সপ্তাহের মধ্যেই আনন্দ এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। আমার ডিপ্রেশন দূর করার জন্য কাজিনরা আমাকে ক্লাবে নিয়ে গেলে দেখি আনন্দ মিত্তির সাথে ঘনিষ্ঠভাবে নাচছে। সিমলায় এসেই ক্লাসের সবচেয়ে ধনী ছেলে সাহিল মেহেরাকে ফাঁসায়। যখন দুজনের মধ্যে ঝগড়া হয় তখনই সহজ সরল ছেলেটাকে পাগল প্রমাণ করে অ্যাসাইলামে পাঠিয়ে দেয়। 3 বছর থেকে ছেলেটা ওই অ্যাসাইলামে পচে মরছে। এরপর জিহান বলে সাহিলকে অ্যাসাইলামে পাঠানোর পর টার্গেট হলাম আমি। আমরা কোনো সম্পর্কে ছিলাম না, শুধুমাত্র এনজয় করতাম। তখনই মিত্তি আমার কাছ থেকে 35,000 টাকা লোন নেয়। যখনই সেই টাকা দিতে বলতাম বাবা অসুস্থ, এই গল্প বানিয়ে আমাকে শোনাতো। এরপর আসে প্রিয়াঙ্ক শর্মা, সে তার হাতে আনুজের ঘড়ি দেখিয়ে বলে, এই দেখেন বস, আপনার ঘড়ি মিত্তি দিয়েছে। আপনার বাগদত্তা 15 বছর বয়সের ছিল আর আমি 22 বছর বয়সের। তখন থেকে আমাদের সম্পর্ক, মাসে 10,000 কামাতাম, সেখান থেকে 5,000 মিত্তিকে দিতাম। একদিন মা অসুস্থ হওয়ায় সব টাকা খরচ হয়ে গেল। তখন মিত্তি আমাকে ব্ল্যাকমেল করে বলতো টাকা না দিলে এত ছোট মেয়ের সাথে খারাপ কাজ করেছিস বলে তোকে জেলে পাঠিয়ে দিব। মায়ের কানে দুল বেচে টাকার ব্যবস্থা করেছিলাম। এই মিত্তি নামের মেয়েটা এতটাই জঘন্য। আনন্দ বলে আমাদের 5 মাসে অ্যানিভার্সারিতে মিত্তি বলল চলো 25,000 টাকা দান করি। যখনই টাকা ডোনেট করলাম তখনই মিত্তির ফোনে একটা মেসেজের ঘন্টা বাজলো। তার সাথে সাথে আমারও মাথায় বুদ্ধি আসলো। আমি মিত্তির মোবাইল চেক করে দেখলাম 25,000 টাকা মুস্কান এনজিওতে এসেছে। অর্থাৎ ওই নকল এনজিওর একমাত্র নকল ট্রাস্টি ছিল মহারানী নিজেই। আমি তখনই ওখান থেকে পালিয়ে গেলাম। এরপর সবাই মিলে আনুজকে বলে জীবনে একা থাকা লাগলেও খবরদার এই মেয়েকে বিয়ে করেন না বস। সব তো আপনাকে বললামই, এই মেয়ে থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচান। ভিডিও শেষে ডিরেক্টেড বাই স্মাইলি চিহ্ন দেওয়া থাকে। মিত্তি সাহিলকে স্মাইলি বলে ডাকতো। লাইট জ্বলে উঠতেই মিত্তি নেকা কান্না করতেই যাবে, আনুজ তাকে থামিয়ে মিত্তির হাত থেকে দামি আংটিটা খুলে নিয়ে বলে তুই জাহান্নামে যা কুত্তি দেউরা। মিত্তির বাবা এসব দেখে হার্ট অ্যাটাক করে। অ্যাম্বুলেন্সে মিত্তি উঠতে গেলেই মিত্তির মা বলে অনেক করেছো, এবার অন্তত আমাদেরকে একা ছাড়ো। রাতে স্মোক আর ড্রিঙ্কস করে কোনো রকমে মিত্তি ঘুমিয়ে যায়। সকালে প্রাইভেট নম্বর থেকে সাহিল কল দিলেই মিত্তি বলে তোর সাহস থাকলে আমার সামনে আয়, তোকে আমি ছাড়বো না। সাহিল বলে আরে তোকে তো আমিই ছাড়বো না। প্রথমে তোর ব্যাংক অ্যাকাউন্ট আনুজকে কেড়ে নিলাম, এরপর সবার সামনে তোর আসল চেহারা দেখিয়ে তোর মান ইজ্জত আর এখন তোর সব থেকে দামি জিনিস পাপা বলেই কলটি কেটে দেয়। এরপর মেসেজে হাসপাতালের নাম আর রুম নম্বর পাঠায়। মিত্তি হাসপাতালে বাবার রুমে এসে দেখে সব ঠিক আছে। মিত্তির মা মিত্তিকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিলেই সাহিল আবারও কল দিয়ে বলে হ্যালো কুত্তি দেউরা, কেন করলি আমার সাথে এমন? মিত্তি রেগে আগুন হয়ে জিজ্ঞেস করে তুই কোথায়, সামনে আয়। সাহিল বলে কি রে, আগে তো আমার থেকে পালানোর জন্য দূরে পাঠালি আর এখন সামনে ডাকছিস, তাড়াতাড়ি পেছনে তাকা। মিত্তি তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। সামনে তাকাতেই সাহিল পেছন থেকে এসে মিত্তির মুখ চেপে ধরে বলে আমাদের কাহিনীটা অনেক রোমান্টিক ছিল তাই না, চল ক্লাইম্যাক্সটা আরো মজাদার বানাই। একটা লোক এই অবস্থা দেখেই সাহিলের মাথায় চেয়ার দিয়ে বাড়ি মেরে বলে মেয়েদের গায়ে হাত দেয় শয়তান। লোকটা জানেও না এখানে আসল শয়তানকে। একটা বাইরেতেই সাহিল দৌড়ে পালাতে থাকে। মিত্তি ব্যাগ থেকে বন্দুক বের করে সাহিলের দিকে গুলি ছুটতে থাকে। সাহিল মিত্তিকে সারা হাসপাতাল জুড়ে ঘুরিয়ে নেয়। প্রথমে সিঁড়ি দিয়ে একটা রুমে যায় যেখান থেকে এসির পাইপে ঢোকে। মিত্তি পাইপে ঢুকেই সাহিলের দিকে গুলি ছুড়লে সাহিল শয়তানের মতো হাসতে থাকে। পাইপ থেকে মর্গে নেমে মিত্তি
সাহিলকে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে। হঠাৎ একটা দরজায় কাচের অপর পাশে এসে মিত্তিকে ডাকলেই মিত্তি চমকিয়ে গুলি করে দেয় আর শুরু হয় টম অ্যান্ড জেরির দৌড়। এটাই মুভির পেস সিন, একদম শ্বাসরুদ্ধকর। মনে হবে সাহিলের জায়গায় আপনি নিজেই দৌড়াচ্ছেন। মিত্তির রাগে সাহিলের দিকে গুলি ছুটতে ছুটতে আর মাত্র একটা গুলি থাকে। পুলিশ এসে মিত্তির পিছু নেয়। মিত্তি দেখে সাহিল তার বাবার রুমে গেছে। মিত্তির রুমের দরজা খুলেই তার বাবা মায়ের সামনে সাহিলকে গুলি করে মেরে ফেলে। গুলি শেষ হয়ে গেলে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে বাড়ি মারতে মারতে সে সাহিলকে মেরেই ফেলে। সারা গায়ে রক্ত ছিটে মিত্তির পুরো শরীর রক্ত রক্ত হয়ে যায়। সাহিলকে খুন করতে পেরে সে বিজয়ের একটা হাসি হাসে। সাহিলকে তাহলে নিজের জীবন দিয়েই মিত্তিকে জেলে পাঠালো। মিত্তি পরিতৃপ্তির একটা হাসি হাসতে থাকে। পুলিশ তাকে টানতে টানতে নিয়ে যায়। 3 মাস পরে জেলে মিত্তির সাথে কেউ দেখা করতে আসে। মিত্তি খুব খুশি হয়ে যায় এটা ভেবে যে হয়তো তার বাবা মা এসেছে, কিন্তু দেখে সাহিল এসেছে। সাহিলকে দেখেই মিত্তির রক্ত গরম হয়ে যায়, কিন্তু কথা বলে জানা যায় এটা আসলে সুরিয়া। সুরিয়া বলে, আমি ওই বদমাইশের যমজ ভাই, কাউকে আমার সম্পর্কে জানাতো না, আমাকে ঘৃণা করত, কারণ ওর বাপকে মেরে সব দোষ ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। একবার আমি ওর সাথে দেখা করতে অ্যাসাইলামে গেলে আমাকে ওখানে আটকিয়ে নিজে বের হয়ে এসেছিল। এখানে তোমাকে জ্বালাচ্ছিল আর ওখানে আমাকে। তুমি ওকে যেভাবে মেরেছো সেটা জানার পর আমার কলিজা একদম ঠান্ডা হয়ে গেল। এই জন্যই তোমার সাথে দেখা করে ধন্যবাদ দিতে এসেছি। শুনলাম তোমার আজীবনের কারাদণ্ড হয়েছে, তোমার মা বাবা একটা হিয়ারিংও আসেনি। তুমি চিন্তা করো না, কোনো ব্যবস্থা করে তোমাকে অবশ্যই সাহায্য করব, কারণ তুমি ওই বদমাইশকে মেরে আমার প্রতিশোধটা নিয়ে নিয়েছ। মিত্তিকে বিদায় দিয়ে সুরিয়া চলেই যাচ্ছিল, মিত্তিও ফিরেই যাচ্ছিল। তখনই পেছন থেকে সুরিয়া শীষ বাজায়, আর এটা সেই সুর যেটা সাহিল কলেজে বাজাতো। মিত্তি পাগলের মতো চিৎকার করতে করতে বলে, আমাকে ছাড়ো। বুঝতে পেরেছেন কিছু? এবার চলেন সর্বশেষ প্যাচটা খুলি। ম্যানেজারের কাছে সাহিল সাহায্য চেয়ে বলে সুরিয়াকে অ্যাসাইলাম থেকে বের করতে হবে। মিত্তি বন্দুকের ব্যবস্থা করে ফেলেছে। আমি শিওর এঙ্গেজমেন্টের কাহিনীর পর সে আমাকে মারতে আসবে, কিন্তু ওই গুলিতে আমি না, বরং সুরিয়া মরবে। ম্যানেজার অ্যাসাইলামে গিয়ে ডক্টরকে বলে, আমি সাহিল মেহরার আঙ্কেল, আমি সাহিলের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। সাহিল সুরিয়াকে কল দিয়ে বলে, আমার ব্লাড ক্যান্সার হয়েছে, কাল সকালে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছি। সকালে বাসায় যাওয়ার আগে হাসপাতালে এসে আমার কাছ থেকে কোম্পানির সব লিগাল পেপার নিয়ে যাবি। সকালে মিত্তিকে তার মা রুম থেকে বের করে দিলে সাহিল সুরিয়াকে কল দিয়ে আসতে বলে। মিত্তির মতো সুরিয়াকেও সাহিল ঘুরাচ্ছিল। মিত্তি যখন রুমের কাছে যায়, সাহিল সুরিয়াকে 2 মিনিটের মধ্যে রুমে আসতে বলে। সুরিয়া রুমে ঢুকে সাহিলকে না পেয়ে মিত্তির বাবা মাকে জিজ্ঞেস করে, সাহিল মেহরা কই? তখনই মিত্তি পেছন থেকে এসে সাহিল বলে ডাক দিতেই সুরিয়া পেছনে তাকায় আর মিত্তি গুলি করে দেয়। সুরিয়া কিছু বলার সুযোগও পায় না। মিত্তি জেলে বসে রাগে ক্ষোভে আফসোসে চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু কোনো লাভ নেই। মিত্তি দেওরা, তুমি তো আজীবনের জন্য ফেসে গেছো। এভাবেই সাহিল এক ঢিলে 2 পাখি মেরে তার সাথে হওয়া সকল অন্যায়ের বদলা নিয়ে নেয়। আসলে এই গল্পটা এতটাই মজাদার, যতবারই দেখি না কেন প্রথম দিনের মতোই মজা লাগে। তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।